হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এলপি এবং টেকনিশিয়ান যে এক্সাম আসছে সামনে, তাকে টার্গেট করে যে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 12, যেখানে আমরা 14ই আগস্ট 2018 থার্ড শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 11টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের উপর। সেই ক্লাসগুলিকে অবশ্যই তোমরা দেখে নাও। এবং যারা যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। তো 14ই আট 2018 সালের যে এলপি এবং টেকনিশিয়ান পরীক্ষা হয়েছিল, তাতে যে সমস্ত অঙ্কগুলি এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একটি ব্যাগের মধ্যে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার মুদ্রা রয়েছে, যার মধ্যে কি বলছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকা মুদ্রার সংখ্যা সমান ধরে নিলে ব্যাগের মুদ্রার মোট সংখ্যা কত হবে যদি মোট অর্থ হয় 368 টাকা। দেখো এখানে যেহেতু কোনো পয়সার হিসাব নেই, তাই অঙ্কটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে কি আছে, বলেছে প্রত্যেকটা মুদ্রা সমান আছে, অর্থাৎ 1 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা, 10 টাকার মুদ্রা তিনটেই সমান আছে। তো সমান ধরে নাও তিনটেই আছে এক্সটি করে। তা তিনটেই যদি এক্সটি করে থাকে, তাহলে 1 টাকার মুদ্রা মূল্য কত হবে, 1 গুণিত এক্স মানে এক্স টাকা। 5 টাকার মূল্য হবে 5 গুণিত এক্স মানে 5x টাকা। আর 10 টাকার মুদ্রার মূল্য হবে 10 গুণিত এক্স মানে 10x টাকা। এবার এই টাকাগুলোকে যদি আমি সবগুলোকে যোগ করে দিই, সেটা তো আমি পাবো মোট টাকা, যেটা এখানে দিয়ে দিয়েছে 368 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি 16x সমান 368 টাকা, বা x সমান 16 2 32, 4 আর 16 3 48 টাকা। তাহলে 23টি, তার সংখ্যা হচ্ছে 23টি করে। এবার প্রত্যেকটা যদি 23টি, এখানে কি চেয়েছে, মোট সংখ্যা কত হবে। মোট সংখ্যা বলতে কয় রকমের মুদ্রা রয়েছে, এখানে 3 রকমের মুদ্রা রয়েছে, প্রত্যেকটি রয়েছে 23টি করে। তাহলে তিনটেতে কত থাকবে, 23 গুণিত 3 সমান 69টি। তাহলে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 69টি। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট একটি সরল দিয়েছে। সরলে ফার্স্ট কি হবে, ফার্স্টে এই যে দেখতে পাচ্ছ উপরে ব্র্যাকেট রয়েছে, সেই ব্র্যাকেটের কাজ সবার ফার্স্ট হয়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি -1, সেই -1 এখানে -1 রয়েছে, তাহলে হয়ে যাবে সেটা +1। তাহলে 26 আর +1 হয়ে যাবে 27, সেটা 25 - 27, সেখান থেকে আমি পাচ্ছি -2। সেই -2টা আবার এখানে মাইনাসের সাথে যোগ হয়ে যাবে +2। 24 আর +2 হয়ে যাবে 6। তাহলে এটা আবার বাইরে মাইনাস আছে, মানে হয়ে যাচ্ছে 23 - 26 মানে হচ্ছে -3, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক অ্যান্সার। 3 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি ব্যাগের মধ্যে লাল বলের সঙ্গে সবুজ বলের অনুপাত হলো 4:9। ব্যাগে যদি আরো 7টি লাল বল যুক্ত করা হয়, তাহলে লাল বলের সঙ্গে সবুজ বলের অনুপাত দাঁড়াবে 5:6। ব্যাগে কয়টি সবুজ বল রয়েছে। তাহলে প্রথমে কি ছিল, লাল আর সবুজ বল ছিল 4:9, তো সেটাই আমি ধরে নিই যে প্রথমে ছিল লাল বল 4xt আর সবুজ বল ছিল 9xt। এবার কি করেছি, এবার আমি লাল বল আরো 7টাকে যোগ করে দিয়েছি, কিন্তু সবুজ বল তো মেশাচ্ছি না, তখন এদের অনুপাতটা হয়ে যাচ্ছে 5:6, মানে 5/6। এই হচ্ছে আমাদের সম্পর্ক। কোনাকুনি গুণ করে নাও, তাহলে গুণ করলে পাচ্ছি 45x সমান 4 6 24x প্লাস 7 6 42, বা 45 - 24 মানে হচ্ছে 21x সমান হচ্ছে 42, বা x সমান হচ্ছে 2। x সমান 2, তাহলে সবুজ বল কয়টি ছিল, 9xt ছিল, তাহলে সবুজ বল ছিল 9 × 2 সমান 18টি। অপশন নাম্বার সি এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দিয়েছে tan 4 বা tan⁴ থিটা প্লাস tan² থিটা ইকুয়াল টু 2 হলে tan⁴ থিটা প্লাস sec² থিটা বা sec² থিটা ইকুয়াল টু কত। তো এইটা দেখো অ্যাকচুয়ালি যা হয় 2 সেটাই হয়, মানে tan⁴ থিটা প্লাস tan² থিটা ইকুয়াল টু sec⁴ থিটা প্লাস sec, এটা সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস থাকছে, মাইনাস sec² থিটা, এটার ভ্যালু একই হয়। তো এখানে কি আছে, sec⁴ থিটা মাইনাস sec² থিটা, এটা টাইপিং মিস্টেক, প্লাস নয় মাইনাস হবে, এইটা দেওয়া আছে। এখানে আমাদের যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে sec² থিটা ইকুয়াল টু 1 প্লাস tan² থিটা, আমাদের যে শর্তটা জানি আমরা, বা sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি দেখো এটাকে আমি করতে পারি sec² থিটা এর হোল স্কোয়ার মাইনাস sec²। এবার এখানে sec² থিটার বদলে 1 প্লাস tan² থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস tan² থিটা লিখতে পারি।
সমান এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসালে 1 প্লাস tan 4 থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস tan স্কোয়ার থিটা। এটা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এখানে 2 tan স্কোয়ার থিটা থেকে tan স্কোয়ার থিটা বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা, যেটার ভ্যালু দেখো আমার এখানে দিয়ে দিয়েছিল 2, তাহলে এটা সমানও 2ই হবে। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। 17 মিটার কাপড়ের দাম যদি 77.5/7 টাকা হয় তাহলে প্রতি মিটার কাপড়ের দাম কত হবে? তাহলে প্রতি মিটার কাপড়ের দাম বার করতে গেলে 77.5/7 কে 17 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 77.5/7 ডিভাইডেড বাই 17। ওকে, তো এটা যদি ভাগ করি প্রথমে পূর্ণ ভাঙবে, 7 7 49 9, হাতে থাকছে 4, 7 7 49 আর 4 53, তাহলে 539, 539 আর 4 544, 544/7 গণিত এটাকে 1/17 করে দিতে পারি গুণ করে। 17 দিয়ে 17 3 51, 3 থাকছে, 17 2 34, আর 32/7 থাকছে, 4 7 28 পূর্ণ 4/7 টাকা প্রতি মিটারের দাম পড়ছে। সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার, 4 পূর্ণ 4/7 টাকা প্রতি মিটার। একটি বাড়ির সর্বোচ্চ উচ্চতায় উন্নত এবং অবনতি কোণ, উচ্চ এবং নিম্নের কোণ হয় যথাক্রমে একটি টাওয়ারের 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। বাড়িটি 5 মিটার উচ্চতা হলে টাওয়ারের উচ্চতা কত হবে? এখানে ভাষাতে তোমার একটু সমস্যা হতে পারে, ছবি আঁকলে তুমি বুঝে যাবে। এখানে একটি টাওয়ার অবস্থান করেছে, যা টাওয়ারটা হেলিয়ে গেল, আর এখানে বাড়িটাকেও হেলিয়ে দিই, তাহলে এখানে একটা বাড়ি অবস্থান করেছে। এই বাড়িটির শীর্ষ কোণের সাথে বা বিন্দুর সাথে টাওয়ারটির উপরের যে কোণ, উন্নতি কোণ, সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর নিচের মানে টাওয়ারের নিচের যে অবনতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টাওয়ারটির উচ্চতা কত যদি বাড়িটির উচ্চতা 5 মিটার হয়? ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। নাম দিয়ে দিই আমি এ বি সি ডি ই। প্রথমে দেখো এবিসি ত্রিভুজ থেকে দেখো এইটা হচ্ছে ট্যান থিটা মানে সরি 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি হবে একান্তর কোণ হিসাবে। তাহলে এখান থেকে আমি করতে পারি ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি মানে হচ্ছে এবি বাই বিসি। আমার বিসিটা জানা দরকার, এইটা আমার জানতে হবে। তাহলে এখানে কি হচ্ছে এবি মান তো আমি জানি, তাহলে 5/BC সমান ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, বা আমি বিসি সমান 5√3 মিটার। তাহলে কি পেলাম? বিসির ভ্যালু হচ্ছে 5√3। বিসি যদি 5√3 হয় এডিও 5√3 হবে, অর্থাৎ এইটা। এবার এইটা যদি আমি জেনে গিয়ে থাকি, এইখানে কোণ দেখো আমি জানি, তাহলে এখানে আমি এবার এই ইডি বার করব। এবার এডিই ত্রিভুজ থেকে ট্যান 60 ডিগ্রি সমান ইডি বাই এডি। এডির মান আমি জানি, যেটা হচ্ছে ইডি বাই 5√3। ট্যান 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 সমান হচ্ছে √3। তাহলে ইডি সমান কত? 5√3 ইন্টু √3 মানে হচ্ছে 5 3 15 মিটার। তাহলে ইডি যদি 15 মিটার হয়, অর্থাৎ এইটা যদি 15 হয়, আর ডিসি কত? ডিসি দেখো এখানে বাড়ির যা উচ্চতা 5, সেটা তো 5 এইদিকেও, তাহলে মোট টাওয়ারের উচ্চতা হচ্ছে বা ইসি সমান হচ্ছে ইডি প্লাস ডিসি সমান হচ্ছে 15 প্লাস 5 সমান 20 মিটার। তাই টাওয়ারটির উচ্চতা হচ্ছে 20 মিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। 4 5 প্লাস 4 7 যোগ সিম্পল একদম, নিচের এলসিএম 4 5 7 35 থাকছে, 5 7 4 28 প্লাস 5 4 20 সমান হচ্ছে 48/35 বা 1 পূর্ণ 13/35। অপশন নাম্বার বি এ রয়েছে সঠিক উত্তর। বেশিরভাগ অঙ্ক খুব সহজ রয়েছে, একটা দুটো একটু ডিফিকাল্টিস বা একটু কনফিউজ। একটি ঘড়ির ঘন্টার কাঁটাটি যদি 18 ডিগ্রি আবর্তন করে, একই সময়ে মিনিটের কাঁটাটি ঘড়িটিকে কত ডিগ্রি আবর্তন করবে? তাহলে দেখো একটা ঘড়ি তোমরা প্রত্যেকে দেখেছো, যেখানে ঘন্টার কাঁটা অর্থাৎ 12, এখানে থাকে 3, এখানে 6, এখানে 9। তাহলে ঘন্টার কাঁটাটা যদি 1 ঘন্টা যায়, তাহলে মিনিটের কাঁটাটা কি হয়? মিনিটের কাঁটাটা পুরো 1 পাক মানে 60 মিনিট হয়, তবে তো 1 ঘন্টা হয়। মানে এ দেখো 5টা ছোট ছোট ঘর এগোতে এগোতে এ 5 12 60টা ঘর চলে যায়। তাহলে
আমি যদি ঘন্টার কাঁটা বা আওয়ার্স হ্যান্ড ইস টু মিনিটস হ্যান্ডের রেশিও বার করি রাস্তার, তাহলে হবে 1:12, অর্থাৎ এ একটা ঘর পেরোতে পেরোতে এ 12টা ঘর পেরিয়ে যায়। তাহলে এখানে অনুপাত যদি আমি পেয়ে গিয়ে থাকি, সে ডিগ্রিতে থাকুক যাই থাকুক, আমি সরাসরি বসে থাকি আওয়ার্স হ্যান্ড হচ্ছে 18, তাহলে মিনিটসে কত হবে 12 গুণিত 18, 12 গুণিত 18 সমান 216 ডিগ্রি। তাহলে যখন ঘন্টার কাঁটাটি 18 ডিগ্রি অতিক্রম করবে তখন মিনিটের কাঁটাটি 216 ডিগ্রি অতিক্রম করবে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এইভাবে হচ্ছে সব থেকে কম বুঝে ভালোভাবে সঠিক করা। আর একে তুমি আবার ডিটেলস যদি পড়তে যাও তাহলে জানবে যে 5 ডিগ্রি করে ঘুরতে ঘুরতে এ 360 ডিগ্রি করে ঘোরে, সেই হিসাব করতে গেলে আর একটু হয়ে যাবে, সেসব জেনে লাভ নেই বা প্রয়োজন নেই। পরবর্তী দিয়েছে একটি দ্বিঘাত বহুপদ যেটা হচ্ছে k-1 x² প্লাস kx প্লাস 1, একটি শূন্য যদি হয় -3 তাহলে k এর মান কত? একটা শূন্য k-3 বলতে x এর মান -3 দিলে এই সমীকরণটার ভ্যালু 0 হবে। তাহলে সেটা আমি বসিয়ে দেবো এখানে। তাহলে k-1 ইন্টু -3² প্লাস k ইন্টু -3 প্লাস 1 সমান 0। তাহলে এখানে হচ্ছে -3² মানে 9, তাহলে 9 ইন্টু k-1, এখানে -3k প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে হচ্ছে 9k - 9 -3k প্লাস 1 ইকুয়াল টু 0। 9k থেকে 3k বাদ দিলে 6k -8 সমান 0, বা k সমান 8/6 বা 4/3 বা 1/3। তাহলে 4/3 যে অপশন রয়েছে এখানে, তাহলে অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, সেটির আয়তন এবং একটি গোলকের আয়তন সমান, তাহলে শঙ্কুর ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু যার উচ্চতার ব্যাসার্ধ সমান মানে r = h, এর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই r²h। এবার যেহেতু h এর মান আর r এর মান একই, তাহলে আমি লিখতে পারি 1/3 পাই r³ অর্থাৎ h এর জায়গায় y বসিয়ে দিতে পারি। এবার একটা গোলক বা স্ফিয়ার, তার যদি রেডিয়াস আমি ক্যাপিটাল R ধরি, তার ভলিউম হচ্ছে 4/3 পাই r³। এবার বলছে এর ভলিউম আর এর ভলিউম সমান, তাহলে এদের সমান হবে, তাহলে অর্থাৎ 1/3 পাই r³ সমান 4/3 পাই r³। তাহলে প্রথমে দেখো পাই আর নিচে 3 কেটে যাবে, তাহলে এখানে r³ যদি নিয়ে আসি তাহলে পড়ে থাকবে 4/1, বা আমি যদি r/r করি তাহলে হয়ে যাবে √4/1 বা সমান √4/1। তাহলে আমি বলতে পারছি যে r/r সমান হচ্ছে √4/1। অপশন নাম্বার 1 বা এ তে রয়েছে সঠিক উত্তর। ABC একটি 6 সেন্টিমিটার বাহু এর সমবাহু ত্রিভুজ। যদি ত্রিভুজের ভিতর 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত পাশে এবং বরাবর চলে, তাহলে বৃত্তের কেন্দ্রস্থলটি বৃত্তের ড্যাশ বাহু এর সমবাহু ত্রিভুজ হবে। ছবিটা দেখো, তুমি বুঝতে পারবে না বা আঁকা একটু ডিফিকাল্ট বলে আমি এখানে পাশে নিয়েছি, ছবিটাকে দিয়ে দিয়েছি ড্র। তো এখানে হচ্ছে দেখো এই বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, তার ভিতরে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তকে গা বরাবর ঘোরানো হচ্ছে। তাহলে ভিতরে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের বাহুটা কত, অর্থাৎ এই বাহুটা কত? তো এই বাহুটা দেখো এখানে যদি আমি ড্র করি, এইভাবে অঙ্কন করি, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হচ্ছে এইটুকু। এবার এখানে দেখো যদি আমি এই মানটাকে বাদ দিই, তাহলে এই মানটাকে যদি আমি এখানে বড় করে আঁকি, দেখো এরকম দেখতে পাবে। ধর এইটা হচ্ছে 1, আর এই আমরা কি জানি প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে একে যদি সমকোণে ভাগ করা হয়, সমদ্বিখণ্ডন করা হয়, তাহলে এটা হবে 30 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা বা এই দিকের এই কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 1 হয়, তাহলে আমি যদি একটা এরকম ভাবে অঙ্কন করি আর কি, দেখায় যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটা কত বার করতে পারবো না আমরা? লম্ব জানি, ভূমি বার করতে পারবো tan থিটা দিয়ে। অর্থাৎ আমি বলতে পারি যে tan 30 ডিগ্রি সমান, এই যে এখানে x ধরে নিয়েছি, তাহলে বলতে পারি যে 1/x। তাহলে 1/√3 সমান 1/x, বা x সমান √3।
তাহলে এক্স সমান যদি √3 হয় তাহলে দেখো প্রথম বাহুটা থেকে দেখো দুদিকেই এক্স এক্স করে বাদ যাচ্ছে, এদিকে এক্স বাদ যাচ্ছে, এদিকে এক্স বাদ যাচ্ছে, যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিতরকার ত্রিভুজটার বাহু। তাহলে ভিতরকার ত্রিভুজটার বাহু কবে হবে, প্রথমে ছিল 6 সেন্টিমিটার, তা থেকে দুবার √3 বা দুবার এক্স বা দুবার √3 বাদ যাবে, তাহলে 6√3 হয়ে যাবে সেই বাহুটা, যার ত্রিভুজ তোমার ভিতরে দেখতে পাবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। আবার এখান থেকে এটাও লেখা থাকতে পারতো 2 কমন নিয়ে 3 - √3, এখানে 3 + √3 রয়েছে, কিন্তু 3 - √3 আর ব্র্যাকেটে 2 থাকলে সেটাকে আমি কমন নিয়ে এই রূপটাতেও থাকতে পারতো অ্যান্সার। সো অপশন ডি চলে আসছে সঠিক অ্যান্সার। শিব একটি জামা 8% লোকসানে 184 টাকায় বিক্রি করলো, 5% লাভের জন্য তাকে জামাটি বিক্রি করতে হতো কত টাকায়? তাহলে 8% লোকসান বলতে জিনিসটি মানে 8% লস, মানে হচ্ছে 100 - 8 = 92%। এইটুকু শুধু মনে মনে হিসাব করে নেবে। আর 5% প্রফিট বলতে 100 + 5 = 105%। এবার এখানে 92%-এ যখন বিক্রি হচ্ছে তার ভ্যালু হচ্ছে 184। তাহলে আমার চাইছি আমি 105%-এ কত, যেটা হবে 105/92 × 184। 92 × 2 = 84, বা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 210 টাকা। তাহলে আমাকে 210 টাকায় বিক্রি করতে হবে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। একটি গাড়ি 4 ঘন্টায় 350 কিলোমিটার যেতে পারে যদি এর গতিবেগ ঘন্টায় 12.5 কিলোমিটার কম করা হয়, তাহলে 450 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় নেবে? অর্থাৎ প্রথমে কি যায়, 350 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তখন তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 350/4, ভাগ করলে পাচ্ছি 4 8 32, 4 7 28, 0.4 5 20, তাহলে হচ্ছে এত কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি করছি আমি, তার গতিবেগ 12×1=2, বা এটাকে আমি 12.5ও ধরতে পারি, এত কমিয়ে দিচ্ছি। তাহলে কমিয়ে দিলে কত হচ্ছে, 12.5 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছ 75.0 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তার গতিবেগ। সেই গতিবেগে তার 450 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 450/75, 25 দিয়ে 25 3, 25 দিয়ে 25 1, 20, 25 8, 3 দিয়ে 6, তাহলে সমান হচ্ছে 6 ঘন্টা। তাহলে তার সময় লাগবে 6 ঘন্টা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, চেয়ার এবং টেবিলের দামের অনুপাত 9:5। যদি চেয়ারের দাম টেবিলের দামের থেকে 4200 টাকা বেশি হয় তাহলে টেবিলের দাম কত? তাহলে চেয়ার ইসটু টেবিল যেটা দিয়েছে সেটা হচ্ছে 9:5। এটার অর্থ কি, যদি চেয়ারের দাম 9 টাকা হয় টেবিলের দাম 5 টাকা, তাহলে কত টাকা পার্থক্য? এখানে 4 টাকার পার্থক্য। এখানে কত টাকা পার্থক্য বলছে? 42 টাকার পার্থক্য। তাহলে 4 রিপ্রেজেন্ট করছে 4200-কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 4000, আর 4 50, মানে 1050-কে। তাহলে 1 যদি 1000-কে রিপ্রেজেন্ট করে তাহলে আমাকে কি চেয়েছে, টেবিলের দাম কত? টেবিলের দাম কত? 5 আছে, তাহলে 5 দিয়ে গুণ 5 কত করবে? 5 রিপ্রেজেন্ট করে 5 গুণ, মানে 5000, 5 50 250, মানে 5250 টাকা। তাহলে টেবিলের দাম হচ্ছে 5250 টাকা। অপশন নাম্বার 3-এর বি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পাইপ এ এবং বি যখন একসঙ্গে কাজ করে 8 ঘন্টায় একটি খালি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। যদি 2 ঘন্টা পরে বি বন্ধ হয়ে যায় তবে ট্যাঙ্কটি ভর্তি করার জন্য মোট 11 ঘন্টা সময় লাগে। একা খালি ট্যাঙ্ক পূরণ করতে এর কত সময় লাগবে? কি বলছে, যে যখন এ প্লাস বি একসাথে ভর্তি করে কাজ করে তখন তাই 8 ঘন্টায় ভর্তি করে দেয়। 8 ঘন্টায় ভর্তি করে দেয় মানে 8 ঘন্টায় সে এক অংশ কাজ করে দেয় মোট। এবার 2 ঘন্টা পর যদি বি কে বন্ধ করে দিই, 2 ঘন্টা পর বি কে বন্ধ, মানে 2 ঘন্টা পর্যন্ত এ আর বি একসাথে কাজ করলো। তাহলে 8 ঘন্টায় যদি এক অংশ করে তাহলে 2 ঘন্টায় তারা কত করছে? 2 ঘন্টায় করবে 2/8 অংশ, বা 1/4 অংশ। তাহলে 1/4 অংশ করছে। তাহলে বাকি কাজ কত থাকছে? বাকি কাজ থাকছে 1 - 1/4 = 3/4 অংশ। যে কাজটা কি করছে, এ করতে মোট 11 ঘন্টা সময় লাগাচ্ছে। তাহলে 3/4 অংশ এ কতক্ষণে করছে? এ করে মোট 11 ঘন্টা, মানে 11 থেকে প্রথমে তো 2 ঘন্টা একসাথে করেছিল, মানে 9 ঘন্টা। তাই 9 ঘন্টায় এ একা 3/4 করছে। তাই 3/4 অংশ করতে যদি তার 9 ঘন্টা সময় লাগে, যদি সে একা সম্পূর্ণ কাজটা করে কতক্ষণ সময় লাগবে? অবশ্যই বেশি লাগবে। তাহলে 1/3/4 × 9, বা 4/3
ইন্টু 9, 3 3 9, 3 4 12 ঘন্টা। তাহলে এ একা 12 ঘন্টায় সেই ট্যাঙ্কটিকে পূরণ করতে পারবে। অপশন এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, এক কিষাণ নির্দিষ্ট গতিতে সাইকেল চালিয়ে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। সে যদি প্রতি ঘন্টায় 2 কিলোমিটার কম বেগে সাইকেল চালায় তাহলে তার গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা বেশি সময় লাগতো। কিষাণ আসলে কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়েছিল? পরীক্ষার সময় এই অঙ্কটা অপশন টেস্ট করে করবে, মেথডিক্যালি করবে না। যেমন 120 রয়েছে, দেখো যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা তার স্পিড হয় তাহলে প্রথমে তার সময় লাগছে 120/12 সমান 10 ঘন্টা। এবার যদি তার গতিবেগ 2 কমে যায় তাহলে হয়ে যাচ্ছে 10, তাহলে তখন তার সময় লাগছে 120/10 সমান হচ্ছে 12 ঘন্টা। তাহলে এই পার্থক্যটা কতক্ষণের হলো? 2 ঘন্টার পার্থক্য হলো। এখানে তো বলেছে 3 ঘন্টার পার্থক্য, তাহলে এটা উত্তর হবে না। ওকে, এইভাবে তুমি টেস্ট করবে। দেখো 15 দিয়ে ভাগ করলে 8 হবে, 13 দিয়ে তো ভাগ যাবেই না, তাহলে এটা অ্যান্সার হবে না। 8 দিয়ে ভাগ করলে 8 15 120 হবে, 2 কমে গেলে 6 হয়ে যাবে, 6 20 120 হয়ে যাবে। তাহলে এখানে 5 এর পার্থক্য হয়ে গেল, এখানে 3 এর পার্থক্য বলেছে, তাহলে এও অ্যান্সার হবে না। অপশন অ্যান্সার সি হবে। 10 দিয়ে ভাগ করলে দেখো 12 ঘন্টা সময় লাগছে, 2 কমিয়ে দিয়ে 8 ঘন্টা করলে 8 15 120 ঘন্টা সময় লাগছে, মানে 15 ঘন্টা। তাহলে 12 আর 15 এর মধ্যে পার্থক্য দেখো 3 ঘন্টার, যেটা এখানে বলে দিয়েছে। এটাতে সব থেকে দ্রুত তুমি করতে পারবে, নয়তো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে অঙ্কটাকে কমপ্লিট করতে। যদি ধরে নাও তার গতিবেগ হচ্ছিল x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রথমে তার যেতে সময় লাগছিল 120/x ঘন্টা। যখন তার গতিবেগ x-2 হয়ে গেল তখন তার যেতে সময় লাগছে 120/x-2 ঘন্টা। এবার এটা তো বেশি, তাহলে এটা মাইনাস এটা সমান হচ্ছে 3 ঘন্টা। এটা হচ্ছে একটা সম্পর্ক বা সমীকরণ আসবে। সেটাকে যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণ আসবে, বা x × x-2 আসবে। এখানে থাকবে 120x মাইনাস 120x প্লাস 240 সমান 3, বা এখান থেকে আমি পাচ্ছি 3x² মাইনাস 6x মাইনাস 240 সমান 0। এদিকে এটা কেটে যাবে যেহেতু। এখান থেকে আবার 3 দিয়ে ভাগ করলে পাবো x² মাইনাস 2x মাইনাস 80 সমান 0। এটা আমার আসবে, যেখান থেকে আমি করতে পারবো x² মাইনাস 10x প্লাস 8x মাইনাস 80 সমান 0, যেখান থেকে আমি পাবো x মাইনাস 10 একটা আর x প্লাস 8 একটা সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে 10 আর x এর ভ্যালু হচ্ছে -8। মাইনাস তো হবে না, তাই প্লাস হয়ে যাবে। অ্যান্সার অপশন সি তে রয়েছে। এটা হচ্ছে মেথডিক্যালি, আর নর্মাল পরীক্ষার জন্য আমরা অপশন টেস্ট করে করবো, যেটা প্রথমে বললাম। পরবর্তী রয়েছে একটি কি বলছো, সরল। সবার ফার্স্টে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। প্রথমে যোগগুলোকে যোগ করে নেবো। 3 আর 2 5, 5 আর 3 8, 8 থেকে 1 বাদ মানে হচ্ছে 7। সেটা 7 মাইনাস এখানে 5 আর 4 এটাকে যোগ করে নেবে, 5 আর 4 9, 9 থেকে 7 বাদ মানে হচ্ছে 2। তাহলে এখানে হাফ ইন্টু 2, 2 2 কেটে যাবে, পড়ে থাকবে 1। তাহলে 25 থেকে 1 বাদ যাবে, আনসার হয়ে যাবে 24। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। একটি রম্বসের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 25 মিটার এবং তার একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। রম্বসের ক্ষেত্রফল বার করো। খুব সহজ, অনেকবার করেছো তোমরা। এই হচ্ছে একটা রম্বস, যার কর্ণগুলো কি জানি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর এর বাহু বলে দিয়েছে 25, আর একটা তোমার কর্ণ বলে দিয়েছে 14। তাহলে একটা কর্ণ যদি 14 হয়, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডক করে, তাহলে এটা 7 এটা 7। তাহলে এটা 7 এটা 7 যদি হয়, তাহলে যদি আমি এটার নাম দিই, দেখো এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যার অতিভুজ জানি ভূমি জানি, লম্বটা আমাকে বার করতে হবে, অর্থাৎ এবি। তাহলে এবি সমান আমরা কি করতে পারি আন্ডার রুট 25² মাইনাস 7² বা এটা আমরা জানি যে 625 মাইনাস 49 সমান আন্ডার রুট 576 সমান 24। তাহলে এবি যদি 24 হয় তাহলে এটাও 24 হবে, মানে এ যদি অন্য অপর কর্ণ সেটা হবে 24 গুণিত 2 সমান 48। তাহলে সমীকরণের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা যে হাফ গুণিত কর্ণ 2 এর গুণফল। তাহলে প্রথম কর্ণটা ছিল 14, পরের কর্ণটা বেরোলো 48, তাই 2 দিয়ে এটা কাটবে 7, তাহলে 7কে 48 দিয়ে গুণ করে দাও, 7 8 56 6, হাতে থাকছে 5, 7 4 28 আর 5 33, আর 336 মিটার স্কোয়ার। অপশন নাম্বার ডি এ রয়েছে সঠিক উত্তর। এটা তো খুব সহজ। 69 টাকা জাসান এবং রুহানার মধ্যে 1:2 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। রুহানা কত টাকা পেয়েছে? তাহলে রুহানা কত পেয়েছে? এটা হচ্ছে জাসান, এটা হচ্ছে রুহানা। তাহলে রুহানার আনুপাতিক ভাগার হচ্ছে 2/3, মোট টাকা হচ্ছে 69। কেটে দেবে সিম্পল 23 দিয়ে, 23 2 46 টাকা। তাহলে রুহানা পেয়েছে 46 টাকা। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। অনুপাত 1:5 কে দশমিকে প্রকাশ করলে হবে কি? 1:5 কে আমরা ভগ্নাংশ আকারে লিখলে এরকম করে লিখি 1/5। 1/5 কে যদি আমি ভাগ করি তাহলে উপরে 10 নিয়ে নেবে দশমিক দিয়ে, তাহলে 0 দশমিক বসাবে, তাহলে উপরে 0 পেয়ে যাবে একটা, তাহলে এবার 2 দিয়ে কেটে যাবে, মানে 0.2। সো অপশন নাম্বার
ডিতে রয়েছে সঠিক উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যেটিকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 এবং 34 ভাগশেষ থাকে। তাহলে কি বলছে, 20 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকে, তাহলে এখানে বিয়োগ করে পাচ্ছ 6। যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে 19 ভাগশেষ থাকছে, সেখানেও 6 পাচ্ছ। যদি আমি 35 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 29 ভাগশেষ, সেখানেও আমার বিয়োগফল 6 আসছে। 40 দিয়ে ভাগ করলে আমার 34 ভাগশেষ, সেখানেও আমার বিয়োগফল 6 আসছে। ওকে, এবার আমরা কি করব, 20, 25, 35 আর 40-এর লসাগু করব। লসাগু করার অনেক নিয়ম আছে, এরকম একটা করতে পারি আমরা, যে এখানে 2 স্কোয়ার ইন্টু 5, এটাকে আমি করতে পারি 5 স্কোয়ার, এটাকে আমি করতে পারি 5 ইন্টু 7, আর এটাকে আমি করতে পারি 2 কিউব ইন্টু 5। তাহলে সব ম্যাক্সিমামগুলোকে নিয়ে নেবো আমি এলসিএম করার জন্য। 2 এর দেখো ঘাত সব থেকে বেশি আছে কিউবে, মানে 2 কিউব। 5 এর সব থেকে বেশি আছে স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার। আর 7 একাই আছে 7। তাহলে 8কে 25 দিয়ে গুণ, 200, 200কে 7 দিয়ে গুণ, মানে 1400। তাহলে আমাদের এলসিএম হচ্ছে 1400। সেই 1400 থেকে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হচ্ছে 1400 থেকে এই 6কে বাদ দিয়ে দাও, 6, তাহলে হচ্ছে 1394। তাহলে 1394 হচ্ছে সেই সংখ্যা যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 এবং 34 ভাগশেষ থাকে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 14/8/2018 থার্ড শিফটে আসা এলপি এবং টেকনিশিয়ান 2018 ম্যাথ কোশ্চেন্স। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার আগের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে কল করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।